ঢাকা ওয়াশিংটন সম্পর্ক জোরদারে যৌথভাবে কাজ করার বিষয়ে ইতিবাচক অগ্রগতি। এক্স বার্তায় মার্কিন বিশেষ দূত সার্জিও গর। জুলাই অভ্যুত্থান ও নির্বাচনের পর রাষ্ট্র প্রশাসনে কাঙ্ক্ষিত পরিবর্তন না দেখে হতাশ মির্জা ফখরুল। ঘুষ দুর্নীতি প্রবণতা কোনো কিছুই না বদলানোয় আক্ষেপ। শাপলা চত্বর হত্যা মামলায় কারাগারে লতিফ সিদ্দিকী। শেখ হাসিনা দেশে পা রাখলেই গ্রেপ্তার, বিচার প্রক্রিয়ার অভিযোগ খতিয়ে দেখবে সরকার। সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনায় নতুন 265 জনকে নিয়োগ। 86 ডেপুটি অ্যাটর্নি জেনারেল, 179 সহকারী, আগের সবাই বাদ। এক মাসের মধ্যেই উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। আমিরাতে 626 বাংলাদেশির ভিসা বাতিল। যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্ক জোরদারে যৌথভাবে কাজ করার বিষয়ে অনেক ইতিবাচক আলোচনা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠক শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। বার্তায় তিনি জানান, ডক্টর খলিলুর রহমানের সঙ্গে দারুণ ছিল আলোচনা, যেখানে দুই দেশের সম্পর্ক জোরদারে অনেক ফলপ্রসূ আলোচনা হয়েছে। এদিকে পররাষ্ট্রমন্ত্রী আশা করেন রোহিঙ্গা বিষয়ে আমেরিকার সাহায্য অব্যাহত থাকবে। বিকেলে রাষ্ট্র অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে বসেন সার্জিও গর। এর আগে বেলা ৩টার কিছু আগে 3 দিনের সফরে ঢাকায় আসেন তিনি। এই সফরে সার্জিও গর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও বৈঠক করবেন। পাশাপাশি আরও কয়েকজন মন্ত্রীর সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন সার্জিও গর। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও তার বৈঠক হতে পারে। বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতা গ্রহণের পর এখন পর্যন্ত সর্বোচ্চ পর্যায়ের মার্কিন কর্মকর্তার সফর এটি। এই বৈঠকের বিষয়ে আরও জানাতে রাষ্ট্র অতিথি ভবন পদ্মা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইশরাত জাহান উর্মি। উর্মি, খলিলুর রহমানের সাথে এই বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূতের যে বৈঠক হয়েছে, বৈঠকটি বেশ ইতিবাচক বলে আমরা শুনতে পাচ্ছি। সবশেষ আসলে কি তথ্য আছে বৈঠক থেকে? আসলে কোনো সিদ্ধান্ত বা কোনো ধরনের বাংলাদেশ এবং আমেরিকার সম্পর্ক নিয়ে নতুন করে কোনো সমীকরণের কিছু আপনি জানতে পেরেছেন কিনা? প্রথমে আমি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে মিটিংটা আসলে হয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়, এবং এখন আমাদেরকে ব্রিফ করা হয়েছে বা আমরা এখন আছি এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়। এখানে পররাষ্ট্রমন্ত্রী আমাদেরকে ব্রিফ করেছেন। তিনি যেটি বলছিলেন যে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের যতগুলো দিক আসলে আছে তার মধ্যে জ্বালানি থেকে শুরু করে প্রযুক্তি থেকে শুরু করে সমস্ত বিষয় আসলে আলোচনা হয়েছে। আবার অনেকগুলো বিষয় আমাদের প্রশ্নের উত্তরে কিন্তু তিনি বলেছেন যে এইসব বিষয়ে কোনো আলোচনা হয়নি, যেমন ডিফেন্সের বিষয় বা আকসা বা জিসুমিয়া চুক্তির মতো যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আলোচনা হয়নি। তবে বাংলাদেশের সাথে বা যুক্তরাষ্ট্রের কৌশলগত দিক, কৌশলগতভাবে নতুন একটা ইতিবাচক একটা জায়গায় তারা প্রবেশ করতে যাচ্ছে, এমন একটি আভাস তাদের এই বৈঠক থেকে উঠে এসেছে বলে তিনি জানিয়েছেন। রোহিঙ্গা ইস্যুতে কথা হয়েছে। রোহিঙ্গাদেরকে আসলে এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু বড় একটি সাহায্য করে, এবং সেই সাথে আমাদেরকে পররাষ্ট্রমন্ত্রী জানালেন যে আমরা চেষ্টা করব তারা যাতে তাদের যেই সাহায্য সেটি যাতে অব্যাহত রাখে, সেই অব্যাহত রাখার কথাটি তাদেরকে জানানো হয়েছে। আর আরেকটি কথা তিনি বলেছেন যে বর্তমান সরকারের সাথে প্রথম দিন থেকেই যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো রয়েছে। চুক্তি নিয়ে কথা হয়েছিল, যে চুক্তি নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে, সেই চুক্তি নিয়ে প্রশ্ন এসেছিল। পররাষ্ট্রমন্ত্রী ব্যাখ্যা করেছেন যে আসলে কোন পরিপ্রেক্ষিতে চুক্তিটি করতে হয়েছে এবং আমরা যে আসলে খুব খারাপ অবস্থানে নেই তিনি সেটি দাবি করেছেন। আমরা অন্যান্য অনেক দেশ যত পার্সেন্ট আসলে ট্যারিফ পেয়েছে তার থেকে আমরা কম পেয়েছি ট্যারিফ, আমাদেরকে কম ট্যারিফ দিতে হয়েছে, সেটি তিনি ব্যাখ্যা করেছেন বা দাবি করেছেন। সেই বিষয়টি এসেছে। আর সর্বতভাবে আসলে বাংলাদেশের সাথে আরও একটি প্রশ্ন এসেছিল যে চীন বা ভারতের আসলে উদ্বেগ আছে কিনা। চীনের সঙ্গে যেহেতু আমাদের আসলে অনেক ধরনের সম্পর্ক এখন আছে, এটি নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো উদ্বেগ আছে কিনা। তিনি বলেছেন যে এ বিষয়ে কোনো উদ্বেগের কোনো
কারণ নেই, কারণ প্রত্যেকটা দেশের সাথে সম্পর্ক ভিন্ন ভিন্ন, আলাদা আলাদা। তো সব মিলিয়ে আসলে পররাষ্ট্রমন্ত্রীর ব্রিফিং থেকে এটাই উঠে এলো যে তিনি আসলে এসেছিলেন তৃতীয় জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে তিনি বাংলাদেশে এসেছেন। এর আগে মার্চ মাসে পল কাপুর এসেছিলেন, এই নতুন সরকারের আমলে তৃতীয় জ্যেষ্ঠ কর্মকর্তা তিনি। ফলে সব মিলিয়ে আসলে এটি ছিল বাংলাদেশকে জানার একটি প্রচেষ্টা, বাংলাদেশের কূটনীতি রাজনীতি কোন দিকে যাচ্ছে সেটি তিনি জানার চেষ্টা করেছেন। পররাষ্ট্রমন্ত্রী আমাদের দিক থেকে আমরা যে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা ইতিবাচক সম্পর্ক চাই সেই বিষয়টা পরিষ্কার করে বলেছেন বলে জানিয়েছেন। আপাতত এই ছিল আমার কাছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই ব্রিফিংয়ের যে তথ্যগুলি সেগুলি। উর্মি, আপনাকে ধন্যবাদ। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় বিভিন্ন স্থানে জুলাই যোদ্ধাদের ওপর আক্রমণ করা হচ্ছে, এমন অভিযোগ বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের। তার দাবি, গণভোট নিয়ে আপোষ করতে সরকারের পক্ষ থেকে দেয়া প্রস্তাব ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে জামায়াত। প্রত্যেক জায়গায় নির্লজ্জভাবে দলীয়করণ করে সরকার বৈষম্যমূলক কর্মকাণ্ডে লিপ্ত বলেও মন্তব্য করেন তিনি। জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের নিয়ে কাকরাইলে আইডিইবি ভবনে মতবিনিময় সভার আয়োজন করে জামায়াত ইসলামীর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ। এ সময় আহত ও শহীদ পরিবারের সদস্যরা চিকিৎসা না পাওয়া বিভিন্ন স্থানে হামলা ও মামলার শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন। সরকারের কাছে আমার এইটুকু আবেদন, বারবার আমাদেরকে এই হুমকি শুনতে হয়। সুতরাং হয় জুলাই সনদ বাস্তবায়ন করেন, না আপনারাই আমাদেরকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করেন, আমরা স্বেচ্ছায় আত্মত্যাগ করতে রাজি আছি। জামায়াত নেতারা বলেন, বিএনপিকে গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না। এই জুলাই সনদ বাস্তবায়ন করা হবে, অভিষ্ট লক্ষ্যে না পৌঁছা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের রায় কার্যকরার প্রশ্নে আমরা তিলমাত্র ছাড় দিতে প্রস্তুত নই। অনুষ্ঠানে বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির বলেন, গণভোটের রায় নিয়ে কোনো আপোষ নয়, ভয়ভীতি দেখিয়ে জুলাই যোদ্ধাদের দমানো যাবে না। গণভোট আপনারা চাইলেন, আমরা চাইলাম, এখন আপনারা মানেন না, আমরা কিন্তু আমাদের জায়গায় আছি, আমরা এখান থেকে সরতে পারবো না। জনগণের সাথে আমরা বেইমানি করতে পারবো না। আপনারা জাতির সাথে দেওয়া কথা লঙ্ঘন করেছেন, আপনারা জাতির সাথে বিশ্বাস রক্ষা করেন নাই। দানাই বানাই বাদ দেন, জাতি কঠিন সংকটে আপনাদের পাশে থেকে এই দেশকে গড়বে ইনশাল্লাহ। ডাক্তার শফিকুর রহমানের অভিযোগ, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারের প্রতিটি জায়গায় দলীয় প্রভাব বিস্তার করে দখলদারিত্ব চলছে। বাছাই করে করে অসৎ দুর্নীতিপরায়ণ লোকদেরকে প্রধান প্রধান জায়গায় পদায়ন করা হচ্ছে, যেন একটা দুর্নীতির স্বর্গরাজ্য কায়েম করা যায়। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা। বিরোধী দলকে সংযত ও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। শুধু সরকারি দলই সব দায়িত্ব নেবে, বিরোধী দল দায়িত্ব নেবে না তা হতে পারে না। বিরোধী দলকেও দায়িত্ব নিতে হবে, তাকেও দায়িত্বশীল আচরণ করতে হবে। বিরোধী দল, আজকের বিরোধী দল তো আগামী দিনের সরকারও হতে পারে তারা। তো যদি তাই হয়, তারা যদি এখন থেকে দায়িত্বশীল আচরণ না করে, বেপরোয়া এবং কাণ্ডজ্ঞানহীন কথাবার্তা বলা, বেপরোয়া আচরণ করা, তাতে তো গণতন্ত্র শক্তিশালী হবে না। এবার সিলেটের গোপালগঞ্জে জুলাই পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে যাওয়া এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। পরে কানাইঘাটে এক সমাবেশে দলটির শীর্ষ নেতারা সরকারের কড়া সমালোচনা করেন। তারা বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থা, আধিপত্যবাদ ও চাঁদাবাজির বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণাও তারা দেন। মঙ্গলবার হবিগঞ্জে হামলার শিকার হওয়ার পর বুধবারও দিনভর উত্তেজনা ছিল এনসিপির জুলাই পদযাত্রা ঘিরে। তবে এ অবস্থার মধ্যেও বৃহস্পতিবার সিলেটে পূর্ব ঘোষণা অনুযায়ী পদযাত্রা শুরু করে দলটি। দুপুরে গোলাপগঞ্জে গণ অভ্যুত্থানে নিহত 7 শহীদের পরিবারের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও মত বিনিময় শেষে সিলেটে ফেরার পথে রোষের মুখে পড়ে এনসিপির গাড়িবহর। এ সময় স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা এনসিপি ভুয়া বলে স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে গাড়িবহরে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এরপর 5 মাইল এলাকায় দ্বিতীয় দফায় হামলার মুখে পড়ে এনসিপির গাড়িবহর। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। পুলিশি নিরাপত্তায় সেখান থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যান তারা। এরপর সন্ধ্যায় কানাইঘাটে পদযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশ করে দলটি।
সমাবেশে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, বিএনপি সন্ত্রাসের পথ বেছে নিলে এনসিপিও তা মোকাবেলার জন্য প্রস্তুত। বাংলাদেশে আপনাকে হয়তো গণতন্ত্র বেছে নিতে হবে, যদি সন্ত্রাস বেছে নেন জেনে দিন সকল সন্ত্রাসীদেরকে মোকাবেলা করতে আমরা প্রস্তুত আছি বাংলাদেশে। দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বিএনপির সমালোচনা করে বলেন, এনসিপি পরাজিত হলে দেশে নব্য ফেসিবাদের উত্থান ঘটবে। দুঃখের বিষয়, যারা পাট খেতে ধান খেতে যে সকল সৈনিকেরা এত বছর লুকিয়েছিল, যে সকল সৈনিকেরা জেলের ভিতরে ছিল, লন্ডনে কিংবা শিলংয়ে ছিল, জনগণের রক্তের বিনিময়ে তারা ক্ষমতায় এসে জনগণের উপরে আবার জুলুম শুরু করেছে। এর আগে মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ উঠে ছাত্রদলের বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার হবিগঞ্জে মামলা দায়ের করে এনসিপি। তাহিদুর রহমান শাহ, ডিবিসি নিউজ, সিলেট। শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলায় কারাগারের সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। এদিন ভাইয়ের সঙ্গে ট্রাইব্যুনালে এসে কাদের সিদ্দিকী সাংবাদিকদের বলেন, শাপলা চত্বর হত্যায় কোনোভাবেই জড়িত নন লতিফ সিদ্দিকী। শাপলা চত্বর হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের মামলায় বৃহস্পতিবার দুপুরে ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে। এ সময় সঙ্গে আসেন তার ভাই কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী। পরে এজলাসে তোলা হলে লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। এরপর সাংবাদিকদের কাদের সিদ্দিকী অভিযোগ করেন, লতিফ সিদ্দিকীকে উদ্দেশ্য প্রণোদিতভাবে শাপলা চত্বর হত্যা মামলায় আসামি করা হয়েছে। তিনি সম্পূর্ণ নির্দোষ। কিচেন ক্যাবিনেটে লতিফ সিদ্দিকী ছিলেন না, আর লতিফ সিদ্দিকী এই সময় কিছু ঘটনা নিয়ে বিতর্কিত ছিলেন আওয়ামী লীগের কাছে, শেখ হাসিনার কাছে। এখন যদি উনি কোনো অপরাধের দায়ে, যে অপরাধটা করেন নাই, তার ফাঁসি হয়, আমরা সাদরে গ্রহণ করব, কারণ আল্লাহ তাআলা তাকে তখন মুক্তি দেবেন। প্রসিকিউশন বলছে শাপলা চত্বর হত্যাকাণ্ডে উস্কানিদাতাদের একজন লতিফ সিদ্দিকী। আসামি পক্ষে যেহেতু কোনো জামিনের আবেদন ছিল না, তখন আমাদের আবেদন মোতাবেক এবং কগনিজেন্স অনুযায়ী তাকে কাস্টডিতে নেওয়া হয়েছে এবং জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বুধবার সন্ধ্যায় গুলশান থেকে লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। নাজমুল হুদা, ডিবিসি নিউজ, ঢাকা। শেখ হাসিনা দেশের সীমানায় পা রাখলেই তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সচিবালয়ে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সমঝোতা স্মারক অনুষ্ঠানে তিনি আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে হিউম্যান রাইট ওয়াচের প্রতিবেদন আমলে নিয়ে খতিয়ে দেখবে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় তার প্রত্যর্পণের চেষ্টা করছে কি করছে না সেটা আপনি কিভাবে জানেন? অবশ্যই চেষ্টা করছে, আমি বলছি। দ্বিতীয়ত হলো, একজন ফাঁসির আসামি হলেও সে যদি বাংলাদেশের নাগরিক হয়, বাংলাদেশে আইনের প্রতি শ্রদ্ধা দেখে বাংলাদেশে এসে সারেন্ডার করতে চায়, সেখানে হয়তো তার সারেন্ডারের আগেই অ্যারেস্ট হবে, কিন্তু তার সেই তো অধিকার তো আছে। আসলে আসবে, আইন তার নিজস্ব গতিতে চলবে, সেখানে তো আমাদের আইনের ব্যত্যয় করে আমরা কিছু করব না। মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর দিয়েছে সরকার। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশিদের জন্য আবারও উন্মুক্ত হতে যাচ্ছে দেশটির শ্রমবাজার। সবকিছু ঠিক থাকলে অগাস্টের শেষ সপ্তাহ থেকেই শুরু হবে নতুন কর্মী পাঠানো। মালয়েশিয়ার কর্মী পাঠানোর ক্ষেত্রে কোনো অনিয়মের সুযোগ না দেওয়ার কথাও জানাচ্ছে সরকার। দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগস্টের শেষ সপ্তাহ থেকেই দেশটিতে যেতে পারবেন বাংলাদেশি কর্মীরা। মালয়েশিয়া সফরে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণ উপদেষ্টা। এ সময় শ্রমবাজার নিয়ে দেয়া হয় সুখবর। অগস্ট মাসের শেষ সপ্তাহ নাগাদ ইনশাল্লাহ মালয়েশিয়া বাংলাদেশের শ্রমিকরা আসা শুরু করবেন। এই ফার্স্ট ব্যাচটা, অর্থাৎ ফার্স্ট যারা আসবেন, সেখানে আমরা স্বাভাবিকভাবে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিসেবে ওএসএলকে প্রাধান্য দিচ্ছি। আমরা অনুরোধ করেছি মালয়েশিয়াকে
যে বোয়েসেলের মাধ্যমে যেন প্রথমে বাংলাদেশে আসেন। গেল 3 মাসে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকের পর দ্রুত শ্রমবাজার চালুর বিষয়ে নীতিগতভাবে একমত হয় দুই দেশ। প্রথম পর্যায়ে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বোয়েসেল এর মাধ্যমে কর্মী পাঠানোর প্রস্তাব দেয়া হয়েছে। পাশাপাশি সমঝোতা স্মারকের আওতায় যাচাই বাছাই শেষে যোগ্য রিক্রুটিং এজেন্সিগুলোকে অনুমোদন দেবে মালয়েশিয়া সরকার। কোনো অনিয়মের সুযোগ থাকবে না এবং কম খরচে কর্মীদের মালয়েশিয়া যাওয়া নিশ্চিত করবে সরকার। সবসময় দেখা যায় যে বেশ কিছু দালাল বা অসাধু চক্রের সৃষ্টি হয়, তারা বিভিন্ন ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকেন। আমরা বাংলাদেশে গিয়ে সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের সাথে আলোচনা করব, নির্দেশনা প্রদান করব, যেন এই ধরনের ভোগান্তির শিকার কোনো সাধারণ মানুষ না হন। বাংলাদেশ হাইকমিশন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় যৌথভাবে পুরো নিয়োগ কার্যক্রম পরিচালনা করবে বলে জানানো হয়। ডিবিসি নিউজ ডেস্ক। সংযুক্ত আরব আমিরাতে ভিসা অটো বাতিল হয়ে যাওয়া বাংলাদেশিদের বিষয়টি সুরাহার জন্য ব্যবস্থা নিচ্ছে সরকার। তবে ফেসবুক বা সামাজিক গণমাধ্যমে লেখালেখি বা আমিরাতের আইন ভঙ্গ হয় এমন কিছু করা থেকে প্রবাসীদের বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকের পর যৌথ ব্রিফিংয়ে এই কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং শ্রম কর্মসংস্থান প্রতিমন্ত্রী। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে শ্রমিক হিসেবে যাওয়া বাংলাদেশিদের ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হচ্ছে বলে গণমাধ্যমে খবর আসে। তবে 5,000 ভিসা বাতিলের খবর চাউর হলেও আসলে সংখ্যাটি 626। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এর সমাধানের বিষয়ে আলোচনা হয়। পরে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী জানান, এ বিষয়ে একটি হটলাইন খোলার চিন্তা করা হচ্ছে। এছাড়া যারা ভুয়া কাগজপত্র জমা দিচ্ছেন বা দিয়েছেন তাদের বিরুদ্ধে প্রয়োজনে আইন পরিবর্তন করে হলেও ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। আরব আমিরাতেও সেখানে একটা হটলাইন বা জরুরি সেবার একটা লাইন ওপেন করা হবে, যে ওখানেও যারা সমস্যা আছে তাদের তালিকা প্রস্তুত করে কে কী ধরনের সমস্যায় পড়েছে সেটাকে সাপোর্ট করা যায়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ফেসবুকে লেখালেখি করে আরব আমিরাতের আইন লঙ্ঘন করলে ওই দেশটির কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা কঠিন হয়ে পড়ে। তাই প্রবাসে কর্মরত বাংলাদেশিদের আইন মেনে চলার আহ্বান তার। যখন আরব আমিরাতে কোনো আইন ভঙ্গ করে তারা, ফেসবুকে লেখালেখি করে হোক বা অন্য কোনোভাবে হোক, তখন কিন্তু ওদের আইন অনুযায়ী তারা ব্যবস্থা নেবে। এবং তখন বাংলাদেশ সরকার সচেষ্ট আছে, তারপরেও কিন্তু আমাদের জন্য কঠিন হয়ে যায় ওই ব্যাপারটাকে ঠিক করা। যে 626 জনের ভিসা বাতিল হয়েছে তাদের মধ্যে 400-র বেশি প্রবাসীর ভিসার জন্য আবারও আবেদন পাঠানো হয়েছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। 626 জনের ভিসা অটো ক্যান্সেল হয়েছে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। বন্ধ সরকারি শিল্প কারখানা পুনরায় চালু, বেসরকারীকরণ কার্যক্রম ত্বরান্বিত করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এসব কারখানা চালু করতে দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্প কারখানাগুলো দ্রুত চালুর লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, আমলাতান্ত্রিক জটিলতা দূর করে কার্যক্রমে গতি আনা এবং এসব শিল্প কারখানায় বেসরকারি বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে দ্রুত উৎপাদন কার্যক্রম চালুর সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রী 2026 সালের মধ্যে এই প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছেন। এছাড়া বৈঠকে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষক ও 1 কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে 4 শিক্ষককে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত মঙ্গলবার উপাচার্য ডক্টর ABM ওবায়দুল ইসলামের সভাপতিত্বে সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী অশিক্ষক সুলভ আচরণ ও নৈতিক স্খলনের অভিযোগে ডক্টর সাদেকা হালিম, ডক্টর শফিকুল ইসলাম ও ডক্টর আফরোজা শেলিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অন্যদিকে জুলাই গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে ডক্টর আব্দুল মুহিত, ডক্টর আবু সারা শামসুর রৌফ ও ডক্টর রফিকুল ইসলামকে একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া গবেষণাপত্রে চৌর্যবৃত্তির অভিযোগে ডক্টর মোহাম্মদ বাহাউদ্দিনকেও অব্যাহতি দেওয়া হয়েছে। একই সভায় জুলাইয়ের চেতনা বিরোধী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি, গোষ্ঠী ও সংগঠনের বিরুদ্ধে যাচাই বাছাই শেষে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়।
টানা 3 মাস ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম একই থাকছে। আগের 2 মাসের মতো অগাস্টেও জ্বালানি তেলের দাম বদলাচ্ছে না সরকার। আগামী মাসেও ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোল একই দরে বিক্রি হবে। বৃহস্পতিবার বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের বিপিসির চেয়ারম্যানকে চিঠি দিয়ে এই সিদ্ধান্ত জানিয়েছে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগ। পরে তা প্রজ্ঞাপন আকারেও প্রকাশ করা হয়েছে। অপরিবর্তিত মূল্যহার অনুযায়ী আগামী মাসেও প্রতি লিটার ডিজেলের দাম থাকবে 115 টাকা, কেরোসিন 135 টাকা, পেট্রোল 140 টাকা এবং অকটেন 145 টাকা। এর আগে জুন ও জুলাই মাসেও একই মূল্যহার বহাল রাখা হয়েছিল। একীভূত হওয়া 5টি ব্যাংকের মধ্যে এক্সিম ব্যাংক থেকে প্রশাসক শওকাতুল আলম ও তার সহকারীদের প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে এখন থেকে ব্যাংকটির কার্যক্রম সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা পরিচালকের মাধ্যমে পরিচালিত হবে। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানিয়েছেন, পর্যায়ক্রমে বাকি 4টি ব্যাংক থেকেও প্রশাসক প্রত্যাহার করা হবে। ব্যাংকগুলোর সব কার্যক্রম একটি ব্যাংকের মতোই পরিচালিত হবে। সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদের কারিগরি ও ব্যবস্থাপনা সক্ষমতার আলোকে প্রশাসক প্রত্যাহার করা হচ্ছে। অন্তর্বর্তী সরকারের আমলে এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়।